বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির একটা দূরত্ব তৈরি হয়েছে। জাতীয় নাগরিক কমিটি যদি রাজনৈতিক দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বা দাঁড়ায়, সেখানে আসলে বিএনপি মহাসচিব যে দাবি তুলেছেন যে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে, কেন তার এই দাবিটি কি শুধুই কি রাজনৈতিক? ধন্যবাদ। আমার সহ-আলোচক যে দুজন আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে আপনাকেও। দেখুন, জানেন আপনারা, বিএনপির সাথে আমাদের কোনো ধরনের অনৈক্য হইতো না যদি আমরা 5ই আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা যদি ঘরে ফিরে যেতাম, আমরা যদি আবার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ফিরে যেত, তাহলে বিএনপির সাথে আমাদের এই অনৈক্য যে কথাটা আপনারা বলতেছেন, এই অনৈক্যর প্রশ্নটা এখানে আসতো না। ছাত্ররা যদি রাষ্ট্র পরিচালনার এই গুরু দায়িত্ব যদি গ্রহণ না করতো এবং ছাত্ররা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ যদি মাঠে না আনতো, তাহলে বিএনপির সাথে মোটা দাগে যে অনৈক্যের কথা আপনারা বলতেছেন সেই প্রশ্নটা এখানে আসতো না। মূল অনৈক্যের কথাটা উঠছে কেন? মূল অনৈক্যের কথাটা উঠছে গত 53 বছরে আমরা কিন্তু এই বাংলাদেশে কোনো ধরনের রাজনীতি দেখি নাই। রাজনীতির নামে এখানে আমরা পরিবারতন্ত্র দেখেছি, আমরা সামরিক শাসন দেখেছি, আমরা ফ্যাসিজম দেখেছি, আমরা সেখানে স্বৈর শাসন দেখেছি। কিন্তু এই 3রা আগস্ট ছাত্রদের যে এক দফা আন্দোলন, সেখানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু ছাত্ররা বিপ্লব পরবর্তী সময় নতুন করে আমদানি করে নাই, তারা কিন্তু বিপ্লবের আগেই কিন্তু এই বয়ান দিয়েছিল। এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসাবে ছাত্ররা যখন রাষ্ট্র পরিচালনার মহান ব্রতী হিসাবে তারা তাদের সেই অভ্যুত্থানের যে ন্যারেটিভ সেটাকে এস্টাবলিশ করা শুরু করলো, তখনই কিন্তু আমাদের এই অনৈক্যের প্রশ্নটা আসলো। দেখেন, আপনি বলছেন যে বিএনপির সাথে 1/11 সরকারের যেই প্রশ্নটা জড়িয়ে তাদের সাথে আমাদের বিতর্কটা হচ্ছে। দেখুন, কিছুদিন আগে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী রতন তিনি বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের অধীনে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হলে সেটা নিরপেক্ষ হবে না। দেখুন, তার বক্তব্যের পরেই কিন্তু আওয়ামী লীগ তার অফিসিয়াল পেজে একই কথা বলেছেন। হ্যাঁ, মোহাম্মদ আলী আরাফাত। এর পরবর্তীতে একদিন পরে গণহত্যার সরাসরি নির্দেশদাতা আসাদুজ্জামান খান কামাল তিনি কি বলেছেন, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো অধিকার নেই তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থাকার, তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। আবার এখানে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সাথে নিরপেক্ষ সরকারের কথা বলেছেন। তাহলে ক্রনোলজিক্যালি প্রত্যেকের কথার সাথে একটা টোন কিন্তু মিল পাওয়া যায়। তো কাজে এখানে একটা আশঙ্কা থাকতেই পারে এরকম 111-এর সরকার যেরকম একটা সিভিল মিলিটারি গভর্নমেন্ট ফর্ম ছিল, তারা কি করছিল, তারা একটা আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে গিয়েছিল, তার বিনিময়ে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। সেখানে এটা নির্বাচনের নামে প্রহসনই আমি বলবো করা হয়েছিল। কাজে এইসব আশঙ্কা তো থেকেই যায়। এখন ছাত্ররা যদি সংস্কারের আলাপটা না আনতো, রাষ্ট্রপতির অপসারণ না চাইতো, জুলাই প্রোক্লেমেশন যদি না চাইতো, সংস্কারের আলাপগুলো যদি না তুলতো, আমরা সংস্কার কি চেয়েছি? সংস্কারে আমরা সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদের বাতিল চেয়েছি, আমরা রাষ্ট্রপতির প্রত্যক্ষ ইলেকশন চেয়েছি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স চেয়েছি, এবং সাংবিধানিক যে পদগুলো আছে পিএসসি, এর পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন সহ অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এগুলো আগে রাষ্ট্রপতি নিয়োগ দিত প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে। এখন সেখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্সে এনে সেখানে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল করে সেটা ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলে হচ্ছে প্রস্তাব করবে। এবং রাষ্ট্রপতির যেই ভোটের কথা বলা হয়েছে, সেখানে সংখ্যাগরিষ্ঠ দলের 2/3 ভোটের মাধ্যমেই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হবে না, সেই নির্বাচনের জন্য আমাকে অপেক্ষা করতে হবে জেলা সাংবিধানিক কাউন্সিল কিংবা সিটি কর্পোরেশন সমন্বয় কাউন্সিলের ভোটের উপরে। তাহলে যে একটা দলের যে আধিপত্য বা কোনো একটা ব্যক্তির মনোপলি, রাজনৈতিকভাবে মনোপলি হওয়ার যে একটা আশঙ্কা, সেটা থেকে বেরিয়ে এসে আমরা রাজনীতিটাকে জনগণের যে ক্ষমতায়ন এবং প্রাতিষ্ঠানিকরণ, গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিকরণ, সেদিকে যখন আগাচ্ছি, তখন যে কোনো বৃহৎ রাজনৈতিক দল মনে করতেই পারে অতীতের মতো ক্ষমতাকে কুক্ষিগত করে যে একটা দৈত্য দানব হয়ে গণতন্ত্রকে আপনার পকেটবন্দি করে যে একটা একদলীয় শাসন, সেটা তাদের রুখে যেতে পারে। যার কারণে আপনি যেটি বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, যেটি আপনাদের 3 আগস্টের ঘোষণার কথা বলছেন, বিপ্লব পরবর্তী পূর্ব মুহূর্তের যে ঘোষণা যেটি ছিল, সেটি করতে গিয়ে কি আপনাদের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আসছে কিনা, যে আগে তো আমরা শুনেছি যে মুজিববাদের কথা, মুজিববাদ চলবে না, মুজিববাদের কোন স্থান হবে না, এখন কিন্তু আমরা আবার শুনতে পাচ্ছি জিয়াবাদের কথা, যে জিয়াবাদও চলবে না। তো নতুন রাজনৈতিক এই বন্দোবস্তকে জিয়াবাদ
মুজিববাদ দুটি বিষয় আসলে কিভাবে আসলো বা সেটা থাকবে না কেন? দেখুন, স্বাধীনতা যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের মহান স্লোগান নিয়ে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে বাংলাদেশের যে জাতিগতভাবে একটা ঐক্যবদ্ধ নেশন গঠনের যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা কিন্তু ৭২-এ এসে মুজিববাদী সংবিধানের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ বলে বাঙালি ছাড়া অপরাপর যে জাতি গোষ্ঠীগুলো আছে বাংলাদেশে তাদেরকে খারিজ করে দেওয়া হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ জাতি গঠনের যে একটা অপার সম্ভাবনা ছিল, সেটাকে কিন্তু অঙ্গুরেই বিনাশ করে দেওয়া হয়েছিল। সেখানে বাকশাল নামে আমার অন্য অপরাপর দলের যে রাজনৈতিক অধিকার, সেটা খর্ব করা হয়েছিল, গণমাধ্যমগুলোর অধিকারকে খর্ব করা হয়েছিল, সেখানে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল। মূলত যেই কনস্টিটিউশনে আমরা মুজিববাদী সংবিধানের কথা বলেছি, এই সংবিধানটা ছিল কি? এই সংবিধানটা ছিল 1970 সালের পাকিস্তানের গণপরিষদের জাতীয় এবং প্রাদেশিক যেই পরিষদ সদস্যরা ছিল তাদের সমন্বয়ে একটা কনস্টিটিউশন হয়েছিল, যেটা এই অঞ্চলের মানুষের স্বাধীনতা পরবর্তী জনগণের কোনো ম্যান্ডেট ছিল না। তো যার কারণে আমরা বারবার বলেছি এই মুজিববাদী সংবিধানের আমরা মানি না, নতুন করে সংবিধান রচনা করতে হবে, সংবিধানের যৌক্তিক সংস্কার হইতে হবে। যার কারণে আমাদের এই সংবিধান, আপনাদের বিএনপির সভানেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন। আমরা সেই সংবিধান সংস্কারের কথা বলেছি, কিন্তু বিএনপি বরাবরই সাংবিধানিক অব্লিগেশনের কথা বলে সংবিধানের দোহাই দিয়ে সেই সংস্কারের পথে আমাদের বাধা তৈরি করেছে। জিয়াবাদের কথা বলছেন যে আমরা তো একসময় শুধু মুজিববাদ নিয়ে আলোচনা হয়েছে অনেক, কিন্তু ইদানিং শোনা যাচ্ছে যে জিয়াবাদও চলবে না। সরাসরি বা বিএনপির রাজনীতির প্রতি এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া না? জিয়াবাদ বলতে বাংলাদেশে কোনো মতবাদ ছিল না আসলে। হ্যাঁ, এখানে স্বাধীনতার পরবর্তী যেভাবে সামরিক শাসন ছিল, পরিবারতন্ত্র ছিল, সেই পরিবারতন্ত্র সামরিক শাসনের বিরুদ্ধে আমরা রাজনীতির যে গুণগত পরিবর্তন, কাঠামোগত সংস্কার, সেটার জন্য যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো দরকার, সংবিধানের সংস্কার দরকার, পুলিশের সংস্কার দরকার, নির্বাচন কমিশনের সংস্কার দরকার, সেই সংস্কার আলাপগুলো মূলত আমরা বলে আসছি। জি।